আমি আবারও বলে রাখি, শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার যে গ্রহণযোগ্যতা ইউরোপীয় ইউনিয়নে, জাতীয় সংঘে এবং প্রত্যেকটা জায়গাতে তার যে গ্রহণযোগ্যতা, তার কারণে বরং আগের চেয়ে ভিসা রেশিও ইউরোপে ভালো হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং বর্তমানে এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, অনেক বেশি সমালোচিত হচ্ছে। আসলে ঘটনাটা কি? আসলে আপনারা যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আসলে এই যে বর্তমানে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন একটা গভর্নমেন্ট আসছে, অন্তর্বর্তীকালীন যেই সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি, যাই বলি না কেন, ছাত্রদের আন্দোলনের পরে, বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরে বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এটা হওয়ার পরে নাকি পোল্যান্ডের ভিসা সম্পূর্ণরূপে অফ করে দিছে। তো এই বিষয়টা আসলে কি, কেন এই কথাটা চলে আসতেছে, কি হয়েছে, এবং এইটা নিয়েই বিস্তারিত আলোচনা করব এখন। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি কারো পক্ষে সম্ভব হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, সেটা করে দিবেন। তো প্রথমত কথা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের যেই প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, মানে শেখ হাসিনার যেই সরকার ছিল, সেই সরকারের কিছু নীতি ছিল। সেই নীতিগুলো ছিল যে তিনি ভারতপন্থী ছিল প্রথমত। তারপরে তিনি, যেহেতু তার আমেরিকার সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল, তো আমেরিকার এগেনিস্টে যারা ছিল তাদের সাথে তিনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতেছিল, এবং সেই চেষ্টা থেকেই কিন্তু তিনি চীনের সাথে সম্পর্ক গড়ে তোলে, ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলে। ইউরোপের দিকে এসে সেই সম্ভাবনাটা তার ছিল না, এবং ছিল না তার আমেরিকার সাথে, তার সম্পর্কটা খুবই খারাপ ছিল। তো সেই আমেরিকার সাথে যেহেতু সম্পর্ক খারাপ, আমেরিকার এগেনিস্টে কার সাথে সম্পর্ক ভালো করলে সে তার পজিশনটাকে শক্তিশালী করতে পারবে, এই বিবেচনা করে তিনি রাশিয়ার সাথে একটা সুসম্পর্ক তৈরি করেন। আর আপনারা সবাই জানেন রাশিয়ার সাথে আমেরিকার, ইউরোপীয় ইউনিয়নের একটা বিরোধ আছে, এবং ইউক্রেন যুদ্ধের পরে সেই বিরোধ চরম আকার ধারণ করেছে। বলতে গেলে রাশিয়ার সাথে পুরো ইউরোপ সহ আমেরিকার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। মানে রাশিয়াকে সমর্থন। আর শেখ হাসিনার কি হচ্ছে, শেখ হাসিনা ইউরোপের সাথে এবং আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর তিনি ভারতের পক্ষে নিয়ে চলেছেন, তিনি চীনের পক্ষে নিয়ে চলেছেন, তিনি রাশিয়ার পক্ষে নিয়ে চলেছেন। তার মানে হচ্ছে ইউরোপ এবং আমেরিকার বিপক্ষে বা তাদের এগেনিস্টে একটা শক্তিশালী সমর্থন আদায় করার জন্য তিনি ওই পক্ষগুলোকে বেছে নিয়েছেন। সেখানে পুতিন, মোদি এবং চীনের যে গভর্নমেন্ট আছে, সে নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এটা ছিল তার প্ল্যান। এখন এতে বৃহত্তর যে ক্ষতিটা হয়েছিল, সেই ক্ষতিটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপের ভিসা রেশিওটা অনেক বেশি কমে গিয়েছিল। কারণ আপনার একটা গভর্নমেন্টের সাথে অন্য একটা গভর্নমেন্টের সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে আসলে এই ইউরোপের একটা ভিসা, সেনজনের একটা ভিসা আসলে খুবই টাফ ইস্যু করা। কারণ হচ্ছে যে সেনজনের ভিসা মানে আপনি একটা সেনজনের ভিসা পেলে 32টা দেশে আপনি একেবারে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো, সেই দেশগুলো আপনি যে কোনো মুহূর্তে আপনি ভিজিট করতে পারতেছেন, যে কোনো মুহূর্তে আপনি যেতে পারতেছেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিসা। সো এই বিচারের ক্ষেত্রে আবার আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে, সেটা হচ্ছে যে জাতীয় সংঘের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু আমাদের যে বিগত যে সরকার ছিল, যে সরকার জনরোষে পতন হয়েছিল, তাদের সম্পর্কটা খুবই খুবই খারাপ ছিল। আপনারা হয়তো খেয়াল করে জানতে পারবেন বা জানেন, জাতীয় সংঘের গত 10 বছর যাবৎ যে ব্রিফগুলো করা হয় বাংলাদেশ সম্পর্কে, খুবই নেগেটিভ ছিল। বা জাতীয় সংঘের যারাই ছিল দায়িত্ব পরিচালনায়, সবাই কিন্তু বাংলাদেশের বিপক্ষে কথা বলেছে। আমেরিকা তো আগে থেকেই এই সরকারের বিপক্ষে ছিল। এখন ওই ক্ষেত্রে যখন ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা ভিসা আপনাকে ইস্যু করবে, সেখানে অবশ্যই ওই ওই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা বাংলাদেশি হিসাবে আমাদের যে সেই বিষয়গুলো সাফার করতে হয়েছে, এটা খুবই স্বাভাবিক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিগত যেই বিশেষ করে 15 বছর পরে যে আরো যে 10 বছর ক্ষমতা ছিল, 5 বছর পরে যে আরো 10 বছর ক্ষমতা ছিল, যেমন 14 নির্বাচন, তারপরে 18 নির্বাচন, খুবই জঘন্যতম নির্বাচনের পরে আসলে পুরোপুরি সে বিশ্ব থেকে আলাদা হয়ে গোটা কিছু স্বৈরশাসকের মাধ্যমে তিনি যোগাযোগ রাখা শুরু করেছে। স্বৈরশাসক বলতে পুতিন, তারপর চীন, তারপর ভারত। ভারত অনেকদিন একই সরকার আছে। তো
মানে অঘোষিত স্বৈরশাসক যাদেরকে বলে তাদের সাথে তার সম্পর্ক উন্নয়ন করা হয়েছে এবং তাদের সাথে সে তাল মিলে চলা শুরু করছিল এবং ওই শক্তিগুলোই তাকে এতদিন ক্ষমতায় টিকিয়ে রাখে। সর্বশেষ ঘটনা যেটা হয়েছে যে সরকারের যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই সরকার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং এতে এখন বর্তমানে কি আসলে কি হবে? এখন ইউরোপের ভিসা বলেন, পোল্যান্ডের ভিসা বলেন, এই রেশিওগুলো কোন পর্যায়ে দাঁড়াবে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আমি আপনাদেরকে এটা ইনশিওর করতে পারি, পোল্যান্ডের কোনো ভিসা ইস্যু করা বন্ধ করে নেই। তাদের ওয়েবসাইট আছে, বিভিন্ন গণমাধ্যম বা যাই বলেন না কেন যেখান থেকে এই নিউজগুলো আসতেছে সম্পূর্ণ ফ্যাক্ট। পোল্যান্ডের ভিসা ইস্যু বন্ধ করে না। যদি ভিসা ইস্যু বন্ধ করতে হয় অবশ্যই দেখবেন যে তাদের ওয়েবসাইটে গিয়ে লেখা থাকবে। আপনারা যদি দুবাইয়ের মতো একটা দেশ, সৌদি আরবের মতো একটা দেশ, বাহরাইনের মতো একটা দেশ যদি তারা ঘোষণা দিয়ে বলতে পারে যে বাংলাদেশকে ভিসা দিব না, তাহলে পোল্যান্ড যদি ভিসা বন্ধ করে ফেলে, পোল্যান্ড যদি ভিসা না দেয়, তাহলে পোল্যান্ড কেন বলতে পারবে না যে আমরা বাংলাদেশকে ভিসা দিব না? এটা তো হিডেন কোনো ইস্যু না। পোল্যান্ড যদি বাংলাদেশকে ভিসা না দেয় তাহলে দিবে না, এতে তারা লুকোচুরির তো কিছু নাই। এখানে সরাসরি তারা বলে দিতে পারবে আমরা বাংলাদেশের জন্য কোনো ভিসা ইস্যু করব না। সো এটা নিশ্চিত থাকতে পারেন, বাংলাদেশের জন্য এরকম কোনো আইন তৈরি হয় নাই বা এরকম কোনো নতুন নোটিশও জারি হয় নাই। সো এই কথাটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। বরঞ্চ বর্তমান যে বাংলাদেশের সরকার আসছে, এই সরকার আসার কারণে যেটা হয়েছে যে আমাদের বিচার ইস্যুটা বেড়ে যাবে, তার একমাত্র কারণ হচ্ছে যে বর্তমান যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার গ্রহণযোগ্যতা। ইউরোপে তার হিউজ একটা গ্রহণযোগ্যতা আছে, এটা সবাই জানেন, একেবারে সবাই জানেন, টপ টু বটম সবাই জানেন। ইউরোপে তার একটা গ্রহণযোগ্যতা আছে, জাতীয় সঙ্গে তার একটা গ্রহণযোগ্যতা আছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে সেনজোর, মানে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে এবং খুবই 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 ভালো সুসম্পর্ক সে বজায় রেখে চলেছে। তো এখন আপনি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যদি ভিসা হয়, তাহলে এখন ডক্টর ইউনূস আসার পর কেন ভিসা বন্ধ হয়ে যাবে? এটা আপনারা বুঝতে পারেন, যা হয়েছে একটা প্রোপাগান্ডা। এমন হতে পারে প্রিভিয়াস গভর্নমেন্ট যারা মানে পরিচালনা করেছে তাদের একটা প্রোপাগান্ডা হতে পারে, তাদেরও একটা গুজব হতে পারে যেন একটা এই বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে তাদের নামে একটা খারাপ একটা রিভিউ তৈরি করা, তরুণ প্রজন্মের মধ্যে এরকম একটা আহ, মানে আক্রোশ তৈরি করার চেষ্টা করানো। কিন্তু সত্য কথা হচ্ছে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিছে, এটার সাথে সাথে পুরো বিশ্বে তার একটা ইমেজ যেটা ছিল সেই ইমেজটাকে ব্যবহার করে এখন যারা ইউরোপের জন্য ট্রাই করতেছে তাদের জন্য বরঞ্চ আরো ভালো হবে এবং আগের চেয়ে বিচার ইস্যু ভালো হবে। যেমন আগে অনেকেই ইউরোপের অনেক দেশে শেখ হাসিনাকে পছন্দ করতো না, এই আওয়ামী লীগ সরকারকে পছন্দ করতো না, কারণ তাদের যে নির্বাচনের প্রসিডিউর ছিল সেটা খুবই জঘন্য ছিল এবং অবৈধভাবে তারা ক্ষমতা দখল করেছিল। এই সব কিছু চিন্তা করে বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে এবং বর্তমান যে বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে তার মাধ্যমে দেশ পরিচালনা হবে এবং ডক্টর ইউনূসের কারণেই শুধু আমাদের এখন ইউরোপে আসার যে বিচার ইস্যু সেটা আগের চেয়ে বরং বেশি ভালো হবে। তো যারা টেনশনে ছিলেন, যারা চিন্তিত ছিলেন যে এখন ভিসা বন্ধ হয়ে গেছে হবে কি হবে না, নিশ্চিত থাকতে পারেন বর্তমান নিয়মে আগের চেয়েও বেশি ভিসা রেশিও হবে। আগে যেরকম হতো তার চেয়ে অনেক বেশি হবে। কারণ হচ্ছে যে বর্তমান যেই সিচুয়েশন, এই সিচুয়েশনে শেখ হাসিনার জন্য যে একটা সমস্যা তৈরি হয়েছিল পুরো ইউরোপে তার বিপক্ষে ছিল, এটা আর এখন নেই। তো আশা করি আজকের পর এই বিষয়টা নিয়ে আপনারা টেনশন করবেন না, টেনশন করার প্রয়োজন নেই। মূলত বরঞ্চ যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যাদের মাধ্যমে ট্রাই করতেছেন, ওই মনোযোগ ধরে ধৈর্য সহকারে ট্রাই করেন। আমি আবারও বলে রাখি, শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার যে গ্রহণযোগ্যতা ইউরোপে, ইউরোপীয় ইউনিয়নে, জাতীয় সংঘে এবং প্রত্যেকটা জায়গাতে তার যে গ্রহণযোগ্যতা, তার কারণে বরং আগের চেয়ে ভিসা রেশিও ইউরোপে ভালো হবে, এটা জেনে রাখেন। আর দিন শেষে বলবো যে আসলে ইউরোপে আসার জন্য একটা ভাগ্যের ব্যাপার। আপনার ডেস্টিনেশন কোথায় হবে না হবে এটাও কিন্তু একটা বড় ইস্যু। সো এটা উপরওয়ালা জানেন, আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আমাদের মনের আশা হয়তো আল্লাহ পূরণ করবে এবং আল্লাহ আল্লাহ মানুষের বান্দার মনের আশা পূরণ করা খুবই 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 তার ইচ্ছা।
আল্লাহ বান্দা কিছু চাইলে যদি ওই বান্দার জন্য ওই পরিকল্পনা মঙ্গলকর হয়, অবশ্যই আল্লাহ সেটাকে গ্রহণ করবে। তো আশা করি বুঝতে পারছেন। সবাই নামাজ পড়েন, সবাই সবার নিজ ধর্মর যেই পালন করেন। আহ আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে।